ইসরায়েল এবং একই সাথে ফিলিস্তিনিদের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের এখনকার যে অবস্থা সেটি হচ্ছে বিক্ষোভ, ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে গেছে দেশে দেশে, এবং গাজায় যে ইসরায়েলের নৃশংসতা চলছে সেটি বন্ধের বারবারও দাবি উঠেছে। সেই বিক্ষোভ ছড়িয়ে গেছে 13টি দেশে, এবং সবচেয়ে বেশি যেই দেশটি ইসরায়েলকে সমর্থন করে সেই দেশের মানুষজনই এখন, বিশেষ করে শিক্ষার্থীরা, তারাই এই নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের কথা আসলে আমরা বলছিলাম। ডক্টর শ্যামল দাস, শিক্ষক, এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলাইনার, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্যামল দাস যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র যে নিজেই আসলে ইসরায়েলের পক্ষের মিত্র, বারবার বলা হয়, এই ফিলিস্তিনিদের হত্যা করবার জন্য অস্ত্র বা নানা ধরনের অর্থ থেকে শুরু করে সহযোগিতা করে আসছে, তার দেশেই এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। প্রথমত সেটি কেমন ভাবে দেখছেন, এবং এই বিক্ষোভের কোনো ধরনের আসলে প্রভাব আপনার কাছে কি মনে হয় যুদ্ধ বন্ধের ক্ষেত্রে পড়বে? ধন্যবাদ। এটা আসলে কিছু ডাইমেনশন আছে, আমার মনে হয় যে এগুলো আমরা কম বেশি সবাই জানি। তবুও আর একটুখানি আমি বলি যে মোটামুটি এখন তো আমেরিকায় 54টা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটছে, এবং এটা খুব ম্যাসিভ আকারে ঘটছে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এইটা শুরু হয়েছিল কিন্তু মোটামুটি বড় বড় ধরনের কিছু বিশ্ববিদ্যালয়ে, আপনার কলম্বিয়া, ইয়েল, টেক্সাস, অস্টিন, সাদার্ন ক্যালিফোর্নিয়া, এই এই স্কুলগুলো, এই ইউনিভার্সিটিগুলোতেই আসলে মূলত এটা শুরু হয়েছে, এবং বেশি হয়েছে কলম্বিয়ায়, যেটা নিউ ইয়র্কে। তো এখন আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে এটা ছড়িয়ে গেছে, এটা এমনিতেই ইউএস এর একটা, যদি খেয়াল করেন ইতিহাসে দেখা যায়, ইউএস এর এই সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলোর ছাত্ররা ঐতিহাসিকভাবেই কিছুটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট। অনেক সময় দেখা গেছে যে গ্লোবালি যেখানে ইউএস একটা পজিশন নিয়েছে, তারা কিন্তু এর বিপক্ষে গিয়েছে। যেমন ধরুন, আপনার সেই ভিয়েতনাম ওয়ারের কথা ভাবলে আমরা বুঝতে পারি কি হয়েছিল তখন। সিভিল রাইটস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মুভমেন্ট হয়েছে আপনার, সেটাতেও তারা খুবই স্ট্রংলি জড়িত ছিল। ইভেন আমাদের যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই সময় আপনার ইউএস হোয়াইট হাউস তারা ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু দেখা গেছে যে এই যে কলম্বিয়ার, এমনিতেই ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার একটা আপনার ট্রেডিশন আছে যে তারা, বা ঘটনাটি ঘটেছিল যে তারা কিন্তু বাংলাদেশের পক্ষেই তখন কাজ করেছিল। এবং ওইখানে আপনার ওই সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সেটিও কিউনি বলি আমরা, তো ওটাও জড়িত ছিল। তো এইটারই ধারাবাহিকতায় এখন যেটা ঘটেছে যে সারা পৃথিবীতেই একটা প্রতিবাদের ব্যাপার এসেছে ওদের কাছে। এবং এখানকার ছাত্রছাত্রীদের কাছে যেটা মনে হয়েছে যে এই যুদ্ধে দোষ যদি এখন যদি হামাস করেও থাকে, আপনি তো মারছেন তো সব নির্দোষ মানুষদেরকে, শিশুদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে, এবং এইরকম একটা নির্দোষ মানুষ 34,000 মানুষকে মেরে ফেলেছেন। এটা তো হয় না, এটা তো একটা কোনো হলো না। এবং এর পিছনে ইসরায়েলেরই বেশি দায়টা অনেক বেশি, কারণ এটা শুরু হয়েছে সে কবে থেকে, আপনার আজকে তো না। এখন হঠাৎ করে যদি বলেন যে অক্টোবরে হামাসের কারণে এটা ঘটেছে, তাহলে তো এটা ঠিক জাস্টিফাইড হয় না। তো এই সব মিলিয়েই আপনার যেটা হয়েছে। কিন্তু সমস্যাটি হচ্ছে যে এই মুভমেন্টটাতে আপনার অদ্ভুত ধরনের কিছু কম্বিনেশন হয়েছে বিভিন্ন ফ্যাকশনের। আপনার এখানে ডেমোক্র্যাটরা আছে, যাদেরকে রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটিক র্যাডিক্যালস। মুসলিম ছাত্ররা আছে। এখন এই মুসলিম ছাত্রদের মধ্যে আবার একটি অংশ আছে প্রচন্ড রকমের অ্যান্টাই সেমিটিক, আসলে অ্যান্টাই সেমিটিক না বলে অ্যান্টাই জিউস বলাটাই ভালো। এছাড়া আপনার একটা লিবারাল একটা গ্রুপ আছে, যারা মোটামুটি ভাবে যে কোনো ধরনের মানবাধিকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে তারা ঠেকানোর চেষ্টা করে। কিন্তু অ্যাবভ এন্ড আফটার অল এই এই আন্দোলনের মধ্যে একটা গ্রুপ আছে যারা ইউনিভার্সিটিগুলোর বাইরে থেকে এসছে, যাদেরকে আমরা বাংলাদেশে বলি বহিরাগত, এটাও কিন্তু আছে। তো এখন এই যে আপনার রিপাবলিকান, আমি আজকে আপনার কাছে রিপাবলিকান। কি মনে হয় হঠাৎ করে, কারণ এই ইসরায়েলি নৃশংসতার ঘটনা তো আসলে নতুন করে না যে হঠাৎ করে আমেরিকান মানুষদের বা শিক্ষার্থীদের মধ্যে এটি খুব একটা দাগ কেটে নিল, হঠাৎ করে নতুন এই ঘটনা ঘটেছে, এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা তখন দেখিনি, কিন্তু এখন কেন, কি মনে হয় যে হঠাৎ করে কেন এই বিক্ষোভটি অনেক জোরালো আকারে হচ্ছে? আচ্ছা, এর কারণ তো আসলে মানে এইরকম তো আর হয়নি। আপনার বিরোধিতা ছিল ভিতরে ভিতরে, কিন্তু এইরকম আকারটি তো আমরা কখনো দেখিনি এর আগে।
এইটাই হচ্ছে মূলত ব্যাপারটা। এখন এরা বলছে যে যেটা আপনার অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে এই যে বড় স্কুলগুলো, ধরুন কলম্বিয়াতে আপনার একটি স্টুডেন্টকে পড়তে গেলে আপনার লাগে হচ্ছে $90,000 ইয়ারলি। তো এটা তো একটা কোনো খুব কম অ্যামাউন্ট না, অনেক বড় মাপের একটা অঙ্ক। এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে এই স্কুলগুলো তো আইভি লিগ স্কুল, এবং এগুলো আপনার তৈরি হয়েছে আসলে এলিট তৈরি করার জন্য। কিন্তু এখানে আপনি এত বেশি বেশি টাকা আপনাকে দিতে হচ্ছে, আর আপনি ছাত্রদেরকে বিপদে পড়ছে, তারা গ্রাজুয়েশনের পরে দেখা যায় একটা হিউজ একটা আপনার লোন নিয়ে তাদেরকে গ্রাজুয়েশন করতে হয়। তো কিন্তু আপনি এই এদেরকে মানে সাপোর্ট না দিয়ে আপনি যখন গাজাতে আপনি অর্থ যোগান দিচ্ছেন, আপনি ইউক্রেনে অর্থ যোগান দিচ্ছেন, এগুলো সবই আপনি করছেন, কিন্তু আপনি মূলত আপনার দেশের এই যে একটা ছাত্র, একটা একটা গ্রুপ যারা আপনার ভবিষ্যতের লিডার, তাদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন। আমি আজকেই একটা ইন্টারভিউ শুনছিলাম, ওইখানে জড়িত এক অ্যাক্টিভিস্ট একটা ছাত্রের মুখে। সে বলছিল যে এটা তো আনবিয়ারেবল, এটা তো মেনে নেওয়া যায় না যেখানে আপনি মানুষ মারার জন্য, নির্দোষ মানুষ মারার জন্য এই কাজটি করছেন। এখন ভেতর থেকে এই একটা মুভমেন্টেরই কিন্তু একটা একটা ডাইনামিক থাকে, এটা এটা ভেতর থেকে কে বা কারা এটা করেছে এটা ডিরেক্ট পাওয়া যায়নি, এক ধরনের ব্লেম গেম চলছে। ডেমোক্র্যাট রিপাবলিকানরা বলছে যে এই সব ছাত্রছাত্রীদের মধ্যে 40% হচ্ছে আপনার বহিরাগত। এখন এটা কিভাবে জানা যাবে, কিভাবে বোঝা যাবে আপনার এটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে ভেতরে একটা একটা ক্ষোভ ছিল, ছাত্রদের একটা ক্ষোভ ছিল। এবং এইভাবে তো আর আগে একেবারে টানা আপনার ইসরায়েল আন্দোলন মানে এইভাবে করে মারেনি দেশে মানুষকে। দেশে এখন আসলে যখন সরকার বিরোধী বা সরকারের নীতির বিরুদ্ধে বা মানুষের আসলে মানবিকতার বিরুদ্ধে যখনই কোনো ঘটনা ঘটে, তখন আমরা দেখেছি যে ছাত্ররাই প্রথম এই বিষয়ে এগিয়ে আসে। বাংলাদেশেও আসলে সেরকম উদাহরণ অনেকটা আছে। আমেরিকার মতো দেশে যখন এটা হয়, নিশ্চয়ই সেটি অন্যরকম। আপনি বারবার বলছিলেন যে হয়তো কোনো একটি ডাইমেনশন আছে। সেটির পাশাপাশি আপনার কাছে কি মনে হয়, একে তো তাদের সামনে নির্বাচন আছে, এই যে কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছিলেন যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, ডেমোক্রেটরা মনে করে রিপাবলিকানরা করেছে, রিপাবলিকানরা মনে করে ডেমোক্রেট করেছে। অনেকটা বাংলাদেশের রাজনীতির মতোই যে কে করেছে একে অপরকে দোষ দেওয়ার যে বিষয়টা থাকে। এই ধরনের প্রেক্ষাপট আসলে রাজনীতিকরণ করার কোনো সুযোগ আদৌ আসলে আছে কিনা? আর দ্বিতীয়ত আরেকটি বিষয় একটু ছোট করে আলোচনা করে নিতে চাই, সেটা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে এই বিক্ষোভটি চলছে দেশে দেশে, তার নিজের দেশের অনেকেই কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে। তাই যুদ্ধ বা ইসরায়েলি আগ্রাসন শুধুমাত্র তো ফিলিস্তিনিদের উপরে না, তাদের যে আসলে ব্যবসায়িক যে নানা ধরনের প্রভাব বড় বড় দেশগুলোর সাথে থাকে আমরা দেখি, সেখানে এক ধরনের এবার চাপ তৈরি হয় কিনা, আপনার কাছে কি মনে হয়? একটা চাপ তো তৈরি হবে। আপনার প্রথমটা বলি আগে, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইলেকশনের ব্যাপারে কিন্তু এই যে কালকেই আমি দেখলাম যে ওরা একটা ধারণা দিয়েছে যে যে ইয়াং জেনারেশনের যে ভোট, সেটা লাস্ট ইলেকশনে আপনার বাইডেনের পক্ষে ছিল 23%, মানে বেশি ছিল, 23% বেশি ছিল ট্রাম্পের চেয়ে। তো এবার এই এই ঘটনাগুলোর পরে দেখা যাচ্ছে যে এটা কমে এসে 8% হয়ে গেছে। এবং এরা অ্যান্টিসিপেট করছে যে এই ভোটটা, এটা কিন্তু একটা ফ্লোটিং ভোট, এবং এই ভোটটা কিন্তু বারবারই এই ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশনে রোল রাখে। এবং এটা যদি আরো চলতে থাকে, তাহলে অচিরেই এই 8% যদি ট্রাম্প কাভার আপ করে ফেলতে পারে, তাহলে পরে আমরা পরিণতিটা দেখতেই পাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই এই সিদ্ধান্তটা যদি ভোটাররা নেয়, মানে বিশেষ করে আপনার ইয়াং ভোটাররা, তাহলে যে কি আশায় নেবে, এটা হচ্ছে প্রশ্নটা। ধরেন যে যদি মনে করে যে ট্রাম্প এসে এই জিনিসগুলোকে ঠিক করে ফেলবে, ইসরায়েলকে ঠিক করে ফেলবে, তা তো হবে না, কারণ ট্রাম্প সরাসরি বলেছে যে সে ইসরায়েলের পক্ষে। এবং মোটামুটি আলোচনাটা ডক্টর সামল দাস আসলে শেষ করে ফেলতে হচ্ছে, কারণ হচ্ছে সময় আমাদের হাতে একেবারে নেই। তবে যেহেতু এই ধরনের বিক্ষোভ চলছে, আলোচনা সামনের দিনগুলোতে চলতেই থাকবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।